প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 59। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 59 এর মধ্যে কি আছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাসায় গিয়ে যা করবে, এই নামক হচ্ছে যে এখানে একটা হেডিং আছে। তো চলো বন্ধুরা আমরা পড়ি এখানে কি বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, বাসার অন্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো। তার মানে হচ্ছে যে এখানে তিনটি কাজের কথা বলা হয়েছে, যেটি হচ্ছে যে আমরা বাসা থেকে সলভ করতে পারি যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, এটা তুমি তোমার বাসায় যে যে করেন তার নাম লিখতে পারো। এরপরে হচ্ছে যে বাসার অন্যান্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তারা কতটা কে কতটুকু অংশ নেয় সেটাও তোমরা লিখতে পারো তোমাদের বাসার অনুপাতে। এরপর হচ্ছে তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো, তুমি কি কি দায়িত্ব পালন করো রান্নাবান্নার কাজে, এটা তুমি হচ্ছে যে এখানে লিখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমার যেসব বন্ধুর রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে। আচ্ছা, তুমি বা পেছনে থাকবে কেন, পিকনিকে তোমার দলের উপর যেই খাবার তৈরির দায়িত্ব, আজকে বাসায় ফিরে ওই আইটেমটা তৈরি করার চেষ্টা করে দেখো তো, প্রয়োজনে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নাও। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন। তো আমরা আশা করি যে তোমরা বাসায় গিয়ে কি কি কাজ করবে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে দ্বিতীয় সেশন। তো এখানে বলা হয়েছে যে ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে, একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে। এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক, এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো। রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ, গন্ধ কেমন ছিল, পরে কেমন দাঁড়ালো, সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো। তার মানে হচ্ছে যে এই জায়গাটায় নোট করতে হবে। তারা হচ্ছে যে এখানে একটি চক দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এই জায়গাটায় নোট করতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে তোমাদের জন্য এই চকটা আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। এখন হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের আনসার সেকশনে নিয়ে যাব, আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 59 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলা হয়েছে যে উপাদানের নাম। তো উপাদানের নাম আমরা দিয়েছি হচ্ছে যে মুরগির মাংস। তারপরে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে, রান্নার আগে অথবা প্রক্রিয়াকরণের আগে, আর এখানে দিয়েছে রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে। মানে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রংটা কেমন থাকে যে মুরগির মাংসের, সেটা হচ্ছে লালচে সাদা থাকে। তারপরে স্বাদটা কেমন থাকে, স্বাদ হচ্ছে প্রয়োজন নেই, মুরগির মাংস, কাঁচা মুরগির মাংস আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে গ্রানটা কেমন থাকে, আষ্টে থাকে। তারপর হচ্ছে আকারটা কেমন থাকে, লম্বাটে ও হচ্ছে যে চ্যাপ্টা টুকরো থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে রান্নার পরে প্রক্রিয়াকরণের পর এটার রংটা কেমন থাকে, রংটা হচ্ছে যে লালচে হলুদ থাকে। এরপরে স্বাদ কেমন থাকে, স্বাদ হচ্ছে ঝাল ঝাল থাকে। তারপরে গ্রানটা কেমন, গ্রান হচ্ছে যে সুগন্ধি। তারপরে আকার হচ্ছে যে লম্বাটে ও চ্যাপ্টা টুকরা। তো মোটামুটি এই ছিল আমাদের 59 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 60। তো চলো বন্ধু, আমরা পৃষ্ঠা নং 60-এর মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খাবার আছে যেগুলো দেখলে আমাদের খেতে মন চাচ্ছে, তবে আমরা খাবো না যেহেতু এগুলো কাগজের খাবার, আমরা বাস্তবিক হলে খেয়ে ফেলতাম। তো চলো দেখি এই পৃষ্ঠায় আমাদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এবার একটু ভেবে দেখো তো, খাবারে এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায় কিনা, উপাদানগুলো আলাদা আলাদা রং, স্বাদ, গন্ধ কেমন, আর রান্না ও প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং, স্বাদ, গন্ধ কেমন, কোনো একটা উপাদান না দিলে খাবারের এসব বৈশিষ্ট্য কি পরিবর্তন হতো। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে নাও। তারপর আবার দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও
তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে? তোমরা তো জানোই যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ হলো অনুসন্ধানের ফলাফল সবাইকে জানিয়ে দেয়া। কাজেই তোমাদের সকল ফলাফল সবাইকে কিভাবে জানানো যায় তার জন্য একটা ছোট্ট উপস্থাপনা আয়োজন করতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তৃতীয় ও চতুর্থ সেশন, যেখানে বলা হয়েছে যে এবার পিকনিকের পালা। আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও। দলের সবাই কাজ ডায়েরিতে নোট রেখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয়। পিকনিক শুরু। তারপরে হচ্ছে যে তারপরে বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ সেশন। আগের দিনের পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছো সবাই। নিজেরা রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তবে গরম গরম না খেলে অনেক খাবারের আসল স্বাদ ঠিক পাওয়া যায় না। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 61। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখব পৃষ্ঠা নং 61-র মধ্যে কি আছে। তো আমরা এখানে হচ্ছে যে একদম টপে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন? অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন? বন্ধুরা, আলাপ করে দেখো এই বিষয়ে কার কি মত। আচ্ছা, একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না। 1 গ্লাস পানি ও শরবত, 2 টুকরো বরফ আর একটা থার্মোমিটার। প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও। তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যে অংশ আছে সেটার সাহায্য নিতে পারো। এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো। অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে। বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো। এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড নাও। তাপমাত্রার রেকর্ড রাখার জন্য নিচের চকের মতো একটা চক তৈরি করতে পারো। সো প্রিয় বন্ধুরা, এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে একটা চক দিয়েছে। মূলত হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে আমরা তাপমাত্রার রেকর্ড করেছি, যে সেগুলো হচ্ছে যে আমরা এখানে তুলতে হবে। যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে হচ্ছে যে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এইটার তাপমাত্রাটা কেমন ছিল, তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পরে তাপমাত্রা কেমন ছিল, এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এই চকে ফিল আপ করতে হবে। তো চলো আমরা দেখি এরপরে কি আছে। তারপর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে চলে যাব। এরপরে বলা হয়েছে যে গ্লাসটা রাখা থাকুক আপাতত, পিকনিকের গল্পে ফেরত আসি বরং। আচ্ছা, পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছ। সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে? নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয়। আচ্ছা, পচা খাবার বা অন্যান্য আবর্জনার দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো? এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো। নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। আচ্ছা, কি কি প্রশ্ন? এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে গন্ধ পাই, তারপরে বলা হয়েছে যে গন্ধ ব্যাপারটা কি, তারপর হচ্ছে দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে। তো মোটামুটি এগুলোর সমাধান হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 62-তে আমরা দিব, ইনশাল্লাহ আমরা দেখব। আর এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের এই আনসার সেকশনে নিয়ে যাচ্ছি, পেজ নাম্বার 61-এর আনসার সেকশনে। সো প্রিয় বন্ধুরা, এখানে আমরা আনসার সেকশনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদেরকে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে পারো। এই হচ্ছে আমাদের 61 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে এভাবে দিয়েছি যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এটা তাপমাত্রা ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর এটার তাপমাত্রা ছিল হচ্ছে যে 15 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 61 পৃষ্ঠার সমাধান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।